আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে রেওয়ামিল অধ্যায়ের অনুশীলনী 4 নম্বর সৃজনশীলটি করব। তার মানে কি? তার মানে আমরা অলরেডি 1, 2, 3 সৃজনশীল করিয়ে ফেলেছি। যা কোথায় পাবা? যা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, অথবা ব্যবসা শিক্ষা নবম ও দশম শ্রেণীর প্লেলিস্টটি চেক করতে পারো। সো আরেকটা কথা বলে রাখি, যারা পুরাতন ভিডিও দেখে আসলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করছো, তাদের অনেক ক্ষেত্রে ভুল হবে, কারণ নতুন বইয়ে নতুন উদ্দীপক এসেছে। তাই 2025 সালের বই অনুযায়ী কিন্তু আমরা এগুলো করাচ্ছি। অর্থাৎ যারা 2025 সালের বই পড়ছো, 26 এবং 27 এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এটা। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখি ওহি সিরামিক্স এর ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্ধৃত সরবরাহ করে, তথ্য সরবরাহ করে। সো এখানে আমাদের উদ্ধৃত দেওয়া আছে, অনেকগুলো খতিয়ান উদ্ধৃত দেওয়া আছে, অর্থাৎ হিসাব দেওয়া আছে। সো আমরা এগুলো দিয়ে কি করব? এগুলো দিয়ে আমরা আমাদের রেওয়ামিল তৈরি করব, বা আমাদের যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। বলছে ওহি সিরামিক্সের রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না। খুবই কমন একটা কোশ্চেন যে আসলে রেওয়ামিল আসলেই কত এটা আসে। সো আমরা কিন্তু বলছি যে প্রারম্ভিক সম্পদ, বলো কি? প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ অবলিক দায়, প্রারম্ভিক সম্পদ অবলিক দায়, এগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আর সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সো এখানে ব্যাংকের অ্যামাউন্ট দেওয়া আছে, ব্যাংক উদ্ধৃত দেওয়া আছে 15,000 টাকা, এবং এটা হচ্ছে তোমার কত? 1 তারিখ 1/1/2017। তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা, যা প্রারম্ভিক সম্পদের মধ্যে পড়ে। তার মানে এটা আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এখানে আরেকটা অঙ্ক আছে, সমাপনী মজুত পণ্য 22,000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, এগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সো সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা আরও খুঁজবো যে আরও কোনো এন্ট্রি রয়েছে কিনা যেগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কিনা। যেমন এখানে প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। সমাপনী ব্যাংক জমা, সমাপনী সম্পদ এবং সমাপনী দায়, ব্যাংক দায়গুলো হচ্ছে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। সেই জন্য আমরা এই দুইটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করবো। তাহলে আমরা দুইটা এন্ট্রি পাইলাম, এইটা আর এইটা, এই দুইটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সো আমরা এখানে লিখে দিব যে ব্যাংক উদ্ধৃত কত টাকা? 15,000 টাকা, এবং সমাপনী মজুত পণ্য কত টাকা? 22,000 টাকা। টোটাল 37,000 টাকা হচ্ছে আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। খতে বলছে যে তথ্যের আলোকে আমরা কি করব? রেওয়ামিল প্রস্তুত করব। সো এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে এই দুইটা এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এইটা আর এইটা। এগুলা বাদে বাকিগুলা তোমরা ক্রমিক দিয়ে সাজাবা। এই যে আমি এখানে যেভাবে সাজিয়েছি সেভাবে তোমরা সাজাবা, একদম সুন্দর করে এইভাবে ছকটা কাটবা। রেওয়ামিল, হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম লিখবা যে ওহি সিরামিক্সের রেওয়ামিল 31শে ডিসেম্বর 2017 তারিখের জন্য। সো এখানে যেভাবে ছক করে করা হয়েছে ঠিক একইভাবে করবা। আমরা এখানে এন্ট্রিগুলো সব তুলছি, এবং কোনটা কি সেটা আমরা বলে দিই। মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, তাই ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য নামে যা আছে সব ডেবিট, কারণ এগুলো সম্পদ। প্রদেয় হিসাব ক্রেডিট, দায় চলতি দায়। আয়কর হচ্ছে উত্তোলন, তাই তোমাকে মনে রাখতে হবে এটা ডেবিট। মালিকানা সত্ত্বকে হ্রাস করে। ক্রয় ব্যয় বা খরচ যাই বলো ডেবিট। তারপর হচ্ছে বিক্রয় হচ্ছে আয়, তাই ক্রেডিট। তারপর হচ্ছে তোমার প্রাপ্ত ভাড়া, এটা অবশ্যই আমার জন্য আয়, তাই ক্রেডিট। প্রশিক্ষণ ভাতা ডেবিট। প্রশিক্ষণ দিছো এবং তুমি সেটার ভাতা প্রদান করছো, এটা অবশ্যই ডেবিট হবে। রপ্তানি শুল্ক ডেবিট, আমদানি শুল্কও ডেবিট হয়, জানবা। প্রাপ্ত বার্তা যেহেতু পাইছো, এটা আয়, ক্রেডিট। বিনিয়োগ হচ্ছে তোমার মূলধন, সম্পদ, তাই ডেবিট। লভ্যাংশ প্রাপ্তি আয়, তাই ক্রেডিট। আসবাবপত্র তোমার স্থায়ী সম্পদ, তাই ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসাবে এখানে ডেবিটে অন্তর্ভুক্ত করবা। সমাপনী মজুত পণ্য সম্পদ, তাই ডেবিট। আন্তঃফেরত হচ্ছে তোমার বিক্রয় ফেরত, তাই ডেবিট। সো আমরা দুই পাশ কিন্তু যোগ করে মিলিয়ে ফেলছি, রাইট? দুই পাশ কিন্তু মিলে গেছে আমাদের, হ্যাঁ, দুই পাশ আমাদের মিলে গেছে। 2,79,500 টাকা যোগ করবা, সব ক্যালকুলেটে তুলে এগুলো যোগ করবা, মিলে গেছে আশা করি। গতে কি বলছে তোমরা দেখো তো। গতে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। এন্ট্রিগুলো তোমরা অলরেডি দেখছো। আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব। মনে রাখবা বিক্রয়ের সাথে যদি কোনো কিছু যোগ বিয়োগ থাকে সেটা করে দিবা, কারণ তা তোমার নিট বিক্রয় বের করতে সাহায্য করে, এবং নিট বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়, শুধু বিক্রয় না। তাই বিক্রয় থেকে এখানে আন্তঃফেরত, যেহেতু আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, তাই বিক্রয় ফেরতটা বাদ। বিক্রয় ফেরতটা কি? বাদ। তারপর হচ্ছে প্রাপ্ত বাট্টা বা ভাড়া, প্রাপ্ত ভাড়া 1,42,000 টাকা, এটাও তোমার জন্য আয়, এটাও তোমার জন্য কি? আয়। সো আমরা পাইলাম প্রাপ্ত ভাড়া, 13,000 টাকা প্রাপ্ত ভাড়া। আর এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বিক্রয় থেকে। আমরা কি করলাম? বিক্রয় থেকে আমরা আন্তঃফেরত বাদ দিলাম, তখন 3,000 টাকা বাদ দেওয়ার পর 1,42,000 টাকা আসছে।
এরপর আমরা আরও মুনাফা জাতীয় কি দেখব, মুনাফা জাতীয় আয় দেখব, বাট্টা প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, লভ্যাংশ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। সো আমাদের মোট মুনাফা জাতীয় আয় দাঁড়াচ্ছে 1,67,500। আর তোমাদেরকে বলছি যে এই অধ্যায়ে যদি আমাদেরকে কি করতে হয়, এই অধ্যায়ে যদি আমাদেরকে মানে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হয়, যেটা 4 অধ্যায়ে ওই রকম ছিল না, কারণ এই অধ্যায়ের ভিতরে তোমার প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এরকম একটা সিস্টেম আছে, তাই না? সো যদি তোমাকে এখানে মুনাফা জাতীয় ব্যয় বের করতে হয় তাহলে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। কি বের করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। সো শুরুতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। সেটার জন্য প্রারম্ভিক মজুত পণ্য আমরা নিব 25,000 টাকা, ক্রয় আমাদের যেটা দেওয়া আছে 1,30,000, এই দুটো আমরা যোগ করব। সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে সমপরি মজুত পণ্য 22,000 টাকা, তাহলে 1,33,000 টাকা। এখানে আমাদের আরও প্রত্যক্ষ ব্যয়, এই প্রত্যক্ষ ব্যয়গুলো তোমরা দশম অধ্যায় থেকে শিখে নিবা যে কোনগুলো প্রত্যক্ষ ব্যয়, আমদানি শুল্ক, ঠিক আছে, আন্তঃপরিবহন, এই জিনিসগুলো যদি থাকে, প্রত্যক্ষ ব্যয়গুলো যদি থাকে, তাহলে আমরা এই ক্রয়ের সাথে, মানে মূল কথা হচ্ছে ক্রয় সংক্রান্ত যে আয় ব্যয়গুলো আছে, ব্যয়গুলো থাকলে বাদ দিব, বা যেটা ক্রয়কে হ্রাস করে সেটা বাদ দিব। ক্রয়ের সাথে যেগুলো সম্পৃক্ত আর কি, যেটা নিট ক্রয় বের করতে সাহায্য করে, সেটা আমরা কি করব? যোগ বিয়োগ করে দিব। আর হচ্ছে আমরা কি করব? আর হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়গুলো এটার মধ্যে আমরা নিয়ে নিব, তাহলে আমাদের বিক্রিত পণ্যের বের হয়ে যাবে 1,33,000 বিক্রিত পণ্যের ব্যয়। আর অন্যান্য পরোক্ষ খরচ আমাদের আছে প্রশিক্ষণ ভাতা, এগুলো হচ্ছে আমাদের পরোক্ষ খরচ, মানে মুনাফা জাতীয় ব্যয়। আর রপ্তানি শুল্ক আমাদের মুনাফা জাতীয় ব্যয়। সো আমরা এই দুইটা যোগ করে দিব এবং আমরা পেয়ে যাব 18,500 টাকা এই দুইটা যোগ করে। এখন ওভারঅল আমরা যদি মুনাফা জাতীয় ব্যয় করতে চাই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমরা বের করলাম, সেই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা এখান থেকে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে অন্যান্য পরোক্ষ খরচগুলো আছে যেগুলো আমরা করলাম, এই 18,500 দুইটা যোগ করে আমরা 1,51,500 টাকা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। এই অধ্যায় আসেই ভাই মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো এরকম। সো আমরা কিন্তু 4 নম্বর সৃজনশীলটি করে ফেললাম। যারা 4 নম্বর সৃজনশীলটি দেখলা এবং আগের সৃজনশীলগুলো খুঁজছো, ডিসক্রিপশন বক্সে একটু গিয়ে চেক দাও আছে, অথবা প্লেলিস্টে চলে যাও। আল্লাহ হাফেজ।